দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের আইসিএসসির নতুন একটি কবিতা, আইসিএসসি বোর্ডের ক্লাস 9 এবং 10 এর সভ্যতার প্রতি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সভ্যতার প্রতি কবিতার বিষয়বস্তু নিয়ে আলোচনা করছি। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সভ্যতার প্রতি যে কবিতাটি, সেই কবিতাটি চৈতালি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তার যে সৃষ্টি ছিল, মানে তার যতগুলি কাব্যগ্রন্থ আছে, সেই গ্রন্থগুলির মধ্যে পরিণত একটি কাব্যগ্রন্থ হলো চৈতালি। এটি তার শেষ দিকে লেখা, মানে পরিণত বয়সে লেখা চৈতালি কাব্যগ্রন্থটির তাহলে কবিতা হলো সভ্যতার প্রতি। প্রাচীন ভারতকে নানাভাবে আবিষ্কারের কথা রয়েছে এই কাব্যটিতে। আর চৈতালি শব্দটির অর্থ হলো চৈত্র মাসের ফসল। এবার আমরা কবিতাটির বিষয়বস্তু নিয়ে আলোচনা করছি। কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতায় আমাদের যে ইট কাঠ লোহার যে সভ্যতা রয়েছে, মানে যেটি নগর আছে, সেই নগরকে ফিরিয়ে নিয়ে তিনি অরণ্য সভ্যতাকে আমাদের আবার ফিরিয়ে দিতে বলেছেন। রবীন্দ্রনাথ ছিলেন নগর সভ্যতার প্রতি আস্থাহীন, তাই তিনি ইট কাঠ, এই যে সভ্যতা, ইট কাঠ পাথরের সভ্যতা, এই সভ্যতাকে ফিরিয়ে দিতে বলেছিলেন, মানে ফিরিয়ে নিতে বলেছিলেন নিজের কাছে। তার নিজের স্বার্থে, মানে স্বার্থ পূরণের জন্য অরণ্য ধ্বংস করে যে নগর সভ্যতা তৈরি করেছে, এই নগর সভ্যতা কবির একেবারেই পছন্দ হয়নি। তাই তিনি এই নগর সভ্যতার প্রতি আস্থাহীন হয়ে এই নগর সভ্যতাকে ফিরিয়ে নিয়ে বা ফিরিয়ে দিয়ে সেই পুরাতন যেই অরণ্য সভ্যতা, সেই অরণ্য সভ্যতাকে আবার তিনি ফিরিয়ে চেয়েছেন। এই কারণেই তিনি ফিরে পেতে চেয়েছেন সেই অরণ্য ঋষিদের যে ছায়া সুনিবিড় অরণ্য সভ্যতা, মানে যেখানে তোমার শান্ত শীতল একটি পরিবেশ থাকবে, সেই শান্ত শীতল পরিবেশকে তিনি আবার ফিরে পেতে চেয়েছেন, যেখানে গাছের ছায়ায় পুণ্য ঝরে পড়ে এবং সমস্ত অন্যায় অবিচার থেকে দূরে থাকে এই সভ্যতা। এই সভ্যতাকে কবি ফিরে পেতে চেয়েছেন, যেখানে সকাল এবং সন্ধ্যায় সবাই একত্রিত হয়ে বেদ মন্ত্র উচ্চারণ করে এবং সমবেত সুরে সে বেদ মন্ত্র গান গায়। সকলে পবিত্র স্নান করে যেখানে পূজা অর্চনা করে, সেই সভ্যতাকে কবি ফিরে পেতে চেয়েছেন। এই শান্ত সুনিবিড় যে কয়েকটি উদাহরণ দিয়েছেন, সেগুলি হলো সকাল বিকালে মাঠে গরু চড়া এবং সকাল বিকালে স্নান করে বেদ মন্ত্র উচ্চারণ করা, তার সাথে গুরুগৃহে থেকে পড়াশোনা করা, শান্ত বেদ মন্ত্র, গাছের ছাল পরিধান করা, মানে গাছের ছাল পরে সেই সময়কার যে আচার আচরণ, সেই আচার আচরণের কথাও কবি এই কবিতায় উল্লেখ করেছিলেন। কবি আধুনিক সভ্যতার খাঁচায় কিছুতেই বন্দি থাকতে চান না, মানে আধুনিক সভ্যতার যে খাঁচা, মানে ইট কাঠ পাথরের খাঁচা, সেই খাঁচায় কিছুতেই বন্দি থাকতে চান না। তিনি চান মনের স্বাধীনতা, পক্ষের বিস্তার। সমস্ত বিপদ থেকে নিজেকে বাঁচিয়ে তিনি রাজার মতো ভোগ করতে কখনোই চায়নি। তিনি মানসিক ও দৈহিক শক্তিকে বুকের মধ্যে ফিরে পেতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন স্বাধীনতা, মুক্ত বিহঙ্গের মতো তিনি পক্ষ সঞ্চালন করতে চেয়েছিলেন। অলসতা ত্যাগ করে তিনি নিজের বক্ষে শান্তি ফিরে পেতে চেয়েছিলেন। আর কবি এটাও জানেন যে এই স্বাধীনতাকে অনুভব করতে হলে ইট কাঠ পাথরের দেওয়ালে থাকলে কোনো মতেই চলবে না, তাই তিনি অরণ্য সভ্যতাকে ফিরে পেতে চেয়েছিলেন। এবার আসি সামান্য সমালোচনা বিষয়ে। দেখো, কবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন মহানগরী কলকাতার বাসিন্দা, মানে তার বাসস্থান ছিল মূলত কলিকাতায়। তবুও তিনি নাগরিক জীবনযাপন পছন্দ করতেন না, মানে নাগরিক জীবনযাপনের প্রতি তিনি কিন্তু বীতশ্রদ্ধ হয়ে গিয়েছিলেন। প্রাচীন সভ্যতার বালকদের সমবেত সুরে সাম্যের পাঠ এবং শাস্ত্রের যে বিভিন্ন তত্ত্বগুলি, সেই তত্ত্বগুলির আলোচনা কবিকে মোহিত করেছিলেন। এছাড়াও
রাখাল বালকদের গোচরণ ভূমিতে গরু চড়ানো ইত্যাদি কবিকে প্রাণের স্পর্শ দান করেছেন। তাই তিনি নাগরিক সভ্যতা ত্যাগ করে অরণ্য সভ্যতাকে ফিরে পেতে চেয়েছিলেন। এটা হলো সভ্যতার প্রতি কবিতার আলোচনা, মানে সামান্য একটি বিষয়বস্তু আলোচনা। এবার আমরা কয়েকটি টিকা নিয়ে আলোচনা করব, মানে ছোট ছোট কয়েকটি কবিতার লাইন তুলে ধরে আমরা সেটিকে ব্যাখ্যা করার চেষ্টা করছি। কবি ইট কাঠ পাথরের নগর সভ্যতার প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়েছেন, কারণ এই নগর সভ্যতা ছিল সর্বগ্রাসী। মানুষের সবটুকু নিংড়ে নিয়ে মানুষকে কঙ্কাল করে দেয় এই সভ্যতা মানুষকে অমানুষ করে তোলে। এক কথায় বলতে গেলে এই সভ্যতা মানুষকে যান্ত্রিক করে তোলে। তাই নির্জন তপবনের জীবনযাত্রা কবিকে আকৃষ্ট করে তুলেছিল, এবং এখানকার যে বেদ মন্ত্র পাঠ বা মনে করো স্নান করে যে তোমার পূজা আর্চা বা গুরুগৃহে থেকে যে সমস্ত ধর্ম পালন করা হয় সেটি কবিকে মোহিত করেছিল, এবং তাই কবি এই ধরনের মানে এই যে উক্তিটি করেছিলেন। দেখো, নিবার ধান্য বলতে তৃণধান্য বা উড়ি ধানকে বোঝানো হয়েছে। তাই নিবার ধান্যের মুষ্টি বলতে তৃণের মতো ধান্য মুষ্টিকে বোঝানো হয়েছে। বল্ক বসন বলতে গাছের ছালরূপ বসনকে বোঝানো হয়েছে। রবীন্দ্রনাথ বলেছিলেন, প্রাচীনকালে মুনি ঋষিরা গাছের ফলমূল খেয়ে জীবনযাপন করতেন এবং বল্ক বসন করে মানে বল্ক বসন তারা পরিধান করতেন। দেবতাদের সঙ্গে যোগসূত্র স্থাপন করে তপবনের মুনি ঋষিরা সেই স্নিগ্ধ ছায়ায় বসবাস করতেন। এই স্নিগ্ধ ছায়ায় রবীন্দ্রনাথের খুব প্রিয় ছিল, তাই তিনি ইট কাঠ পাথরের যে এই কংক্রিটের দেওয়াল, সেই দেওয়ালকে তিনি ত্যাগ করতে চেয়েছিলেন। এই রকম পরিবেশ মানুষকে সত্য উপলব্ধি করতে সাহায্য করে। তাই ইট কাঠ পাথরের দেওয়ালকে ছেড়ে কবি সত্য উপলব্ধির জন্য এই নিবার ধান্য মুষ্টি বা বল্ক বসনের মতো যে একটি পরিবেশ, সেই পরিবেশের কবি ফিরে আসতে চেয়েছিলেন। কবি রবীন্দ্রনাথ ঠাকুর ইট কাঠ পাথরের তৈরি এই যে কংক্রিটের যে দেওয়াল, এটাকেই পাষাণ পিঞ্জর বলে অভিহিত করেছিলেন। এই নবসভ্যতার পাষাণ পিঞ্জরে কখনোই আবদ্ধ থাকতে চাননি। তিনি এই নবসভ্যতার কাছে আবেদন করেছিলেন তিনি যেন এই ইট কাঠ পাথরের তৈরি দেওয়ালকে তার কাছে ফিরিয়ে নেয়। এই ইট কাঠ পাথরের দেওয়ালে কীট বা পতঙ্গ হয়ে কবি বেঁচে থাকার তার একটুও বা এতটুকুও কোনো ইচ্ছা ছিল না। তাই তিনি মুক্ত বিহঙ্গের মতো বা মুক্ত পাখিরা যেভাবে উড়ে বেড়ায় সেভাবে তিনি এই প্রকৃতিতে খোলামেলা ভাবে বসবাস করতে চেয়েছেন। তাই তিনি ইট কাঠ পাথরের দেওয়ালকে ফিরিয়ে নিয়ে এই যে আমাদের শান্ত সবুজ প্রকৃতি বা অরণ্য সভ্যতাকে ফিরে পেতে চেয়েছিলেন। এবারে কয়েকটি টিকা নিয়ে আলোচনা করছি। তপবন। মুনি ঋষিরা এবং তাদের পত্নীরা তপবনে আশ্রমে নির্মাণ করে ধর্মচর্চা ও শাস্ত্রপাঠে নিমগ্ন থাকতেন। অনেক শিক্ষার্থীও তপবনের আশ্রমে থেকে গুরুর কাছে বিদ্যাশিক্ষা লাভ করত। গোচারণ। গোচারণ কথাটির অর্থ হলো গরু চড়ানো। রাখাল বালকেরা মাঠে গরু নিয়ে গোচারণ করতে যায়। প্রাচীনকালে তপবনে ছাত্ররা গুরুগৃহে থাকাকালীন বিদ্যাশিক্ষা লাভ করা ছাড়াও জমির ফসল দেখাশোনা করত এবং গোচারণও করত। সামগান। বৈদিক সাহিত্যে 4টি বেদের কথা বলা হয়েছে। এই 4টি বেদ হল ঋক্, সাম, যজু ও অথর্ব। সামবেদের গানগুলি খুব শ্রুতিমধুর। তপবনে মুনি ঋষিরা সামগান করতেন এবং সেই সঙ্গে শিক্ষার্থীরাও সামগান করতেন।
বল্কবসন। বল্কবসন হলো গাছের ছালের আচ্ছাদন। আদিম যুগের গুহাবাসী মানুষ সভ্য হওয়ার সঙ্গে সঙ্গে গাছের ছাল পরতে থাকে। তপবনের শিক্ষার্থীরা গুরুগৃহে থাকাকালীন গাছের ছাল পরিধান করত। মহাতত্ত্ব। মহাতত্ত্ব হলো ধর্মীয় বা শাস্ত্রীয় কথা। এই মহাতত্ত্বগুলি শ্রবণ করলে মন ও শরীর উৎফুল্ল থাকে। মানুষ অনেক কিছু ভালো জিনিস সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে। এটা তো হলো সভ্যতার প্রতি কবিতার বিষয়বস্তু আলোচনা এবং তার সাথে সামান্য কিছু মানে 2-3টা টিকা নিয়ে আলোচনা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আমাকে অবশ্যই জানাবে। আমি পুনরায় কবিতাটি পুঙ্খানুপুঙ্খ লাইন ধরে আলোচনা করে তোমাদের অবশ্যই সহযোগিতা করব এবং পাশে থাকবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো। গুড বাই।